আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত শিক্ষক মণ্ডলী, আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। ইতিমধ্যে আমরা জেনেছি যে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন প্রদান করা হবে। যার মাধ্যমে আমাদের ৪০ বছরের আকাঙ্ক্ষা এবং ৪০ বছরের একটি সনাতন পদ্ধতি পরিবর্তন হতে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা সেই চিঠিটি পেয়েছি যে আগামী ২ তারিখের মধ্যে ইএফটিতে সকল তথ্য আপডেট করে সেটি উপজেলা পাঠাতে হবে এবং কলেজের ক্ষেত্রে উপপরিচালক বরাবর পাঠাতে হবে এবং প্রথমে সফট কপি অনলাইনে আপলোড করতে হবে এবং পরবর্তীতে আমাদের হার্ড কপিগুলো সেই উপপরিচালক এবং এমপিভুক্ত যে সকল স্কুলের শিক্ষকরা রয়েছেন তাদের ক্ষেত্রে পাঠাতে হবে উপজেলা শিক্ষা অফিসারে বরাবর। তো সেইখানে আমাদের ফর্মগুলো প্রথমত ফিল আপ করতে হবে অনলাইনে। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কী কাজ করতে হবে এবং কোন ওয়েবসাইট থেকে আমরা কাজ করব সেইটি আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনাদের কোথাও ভুল হবে না। আরেকটি বিষয় আমাদের খুবই খেয়াল রাখতে হবে যে যদি এই এফটিতে কোনো তথ্য আমাদের ভুল প্রদান করা হয় তাহলে কিন্তু আমাদের বেতন আসবে না। সেক্ষেত্রে আমরা বিশাল বিড়ম্বনার পড়তে পারি। তো এর জন্য অবশ্যই সতর্কতার সাথে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব ইএমএস সেলে, যার মাধ্যমে আমরা এমপিও আবেদন করি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আমরা এইখানে সার্চ বারে যেকোনো একটি ব্রাউজারে আপনার মোবাইল অথবা কম্পিউটারে যেকোনো একটি সার্চ ব্রাউজারে লিখবেন emis.gov.bd, যেখান থেকে আমরা এমপিও আবেদন করি। তো সেইখানে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেখানে আমাদের লগ ইন বা রেজিস্টার কোনো অপশন যাওয়ার প্রয়োজন নেই। এখানে আলাদা একটি ট্যাব বার তৈরি করা হয়েছে এমপিও ইএফটি নামে। তো এই এমপিও ইএফটি নামে যাওয়ার আগে আমরা ম্যানুয়ালটি দেখে নিব। এখানে যে ম্যানুয়ালটি দেওয়া রয়েছে সেই ম্যানুয়ালটি এখন আমরা দেখে নিব। এখানে বলা হয়েছে যে এমপিও ইএফটি ইউজার ম্যানুয়াল। আমরা ম্যানুয়ালটি ডাউনলোড করে নিলাম। এখানে ম্যানুয়ালে আমাদের সম্পূর্ণ ডেটা দেওয়া রয়েছে। তো তার আগে আমরা এখানে দেখে নেব যে আমাদের কী তথ্য প্রদান করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে অনলাইনে তথ্য এন্ট্রি সংক্রান্ত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধু 10 বা 17 ডিজিট গ্রহণযোগ্য। যাদের এনআইডি নম্বর 13 ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে 4 ডিজিটের জন্মসাল বসিয়ে 17 ডিজিট করে নিতে হবে। 2 নম্বরে শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে। মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। 4 নম্বরে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। 5 নম্বর ব্যাংক হিসাব নম্বর অবশ্যই 13 থেকে 17 ডিজিটের হতে হবে। ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজিতে A to Z লেখা যাবে, অর্থাৎ এখানে ডট বা হাইফেন কোনো কিছুই ব্যবহার করা যাবে না। নামের শেষে অনেকের এমডির পরে ডট রয়েছে, সেগুলো কোনো কিছুই ব্যবহার করা যাবে না। হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত প্রতিষ্ঠান প্রধানগণ নিম্নলিখিত হার্ড কপির ডকুমেন্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে বা আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর কার্যালয়ে জমা দিবেন। 1 নম্বর প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি। 2 নম্বর অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ। 3 নম্বর অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক রিপোর্ট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ। 4 নম্বর শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত। 5 নম্বর প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত। বিশেষ দ্রষ্টব্য: 1 নম্বর স্কুলের শিক্ষক কর্মচারীর হার্ড কপির ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। 2 নম্বর কলেজের শিক্ষক কর্মচারীদের হার্ড কপির ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। 3 নম্বর স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুল অংশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এবং কলেজ অংশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের
পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। আমরা ম্যানুয়ালটি দেখে নিলাম। এখন কাজ করার জন্য আমরা সরাসরি চলে আসলাম আবার ইএমএস সেলে, অর্থাৎ যেখান থেকে আমরা এন্ট্রি করব। তো এখান থেকে আমাদের ২ জায়গায় ২ টি অপশন রয়েছে। প্রথমত একবারে উপরের দিকে রয়েছে এমপিও ইএফটি, অথবা নিচে এমপিওর নিচেও রয়েছে এমপিও ইএফটি। আমরা ২ জায়গার যেকোনো এক জায়গা থেকে প্রবেশ করতে পারি। আমরা উপরের আইকনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের নতুন একটি পেজে নিয়ে আসবে। তো সেখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তো এখানে আমাদের এমপিও যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, আমরা সেই অপশনটি ক্লিক করব। আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। সেইখানে তো রাউটিং নাম্বারটি আমরা এখান থেকে এন্ট্রি করব। তো এন্ট্রি করার পরে আমাদের বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আমাদের এখান থেকে শো করবে। তো এইখানে আমাদের এরকম একটি পেজ চলে আসবে রাউটিং নাম্বারটি এন্ট্রি করার জন্য। তো সেইখানে যদি আমরা এখানে রাউটিং নাম্বারটি খুঁজে না পাই, আমরা এখানে সার্চ করব আমাদের যেই শাখায় ব্যাংক হিসাব রয়েছে সেই শাখাটি আমরা এখানে সার্চ করার পরে শাখার নাম যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের রাউটিং নাম্বার সহকারে শাখার নাম এবং জেলা নাম চলে আসবে। আমরা সেটি ক্লিক করলে এখানে আপডেট বাটনে ক্লিক করে নিব। তো আপডেট বাটনে ক্লিক করব, আমাদের শাখার নাম এবং জেলার নাম, ব্যাংকের জেলা সবকিছু চলে আসবে এবং আমাদের প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষক কর্মচারী রয়েছেন সকলের নাম এখানে একসাথে চলে আসবে। তো আসার পর এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে হালনাগাদ একটি কলমের মতো আইকন রয়েছে। তো আমরা এই কলম আইকনে ক্লিক করব। তো এইখানে আমরা প্রত্যেকের তথ্য কিন্তু আমাদের আপডেট করতে হবে। তো আমরা এখান থেকে একটি তথ্য আপডেট করছি। তো প্রথমে আমাদের এরকম ইন্ডেক্স নম্বর এবং নাম, পদবি এগুলো শো করবে। তো শো করার পরে বর্তমান অবস্থাতে আমরা ক্লিক করার পর এখানে কর্মরত, পদকৃত, মৃত, অস্তিত্বহীন, সরকারিকৃত যতগুলো অপশন রয়েছে, আমরা যদি কর্মরত হয় তাহলে কর্মরত দেব, আর পদত্যাগকৃত হলে বা মৃত্যু হলে যে অপশনটি রয়েছে আমরা সেই অপশনটিতে ক্লিক করব। প্রথমে আমরা যারা কর্মরত রয়েছে তাদের তথ্যগুলো এন্ট্রি করব। তো আমরা কর্মরত এন্ট্রি করলাম। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটন ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজটি আসার পরে আমরা এইখানে যে অপশনগুলো রয়েছে সকল অপশনগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে যে আগে আমাদের এমপিও শিটে কী তথ্য রয়েছে, এখন আমরা বর্তমানে কী তথ্য পূরণ করব। তো এইখানে আমাদের একটি অপশন রয়েছে, তীরের মতো আইকনটি রয়েছে, সেটার উপর ক্লিক করে আমাদের সকল যাবতীয় তথ্য এপাশে চলে আসবে। তো আমরা এখান থেকে শুধু ডটটা উঠিয়ে দেব। এরপর বাংলার ক্ষেত্রেও আমরা তাই করব। এরপর পিতার নাম, মাতার নাম, আমাদের এখানে সকল ক্ষেত্রে আমরা একই কাজ করব, অর্থাৎ আমরা শুধু ডটটা উঠিয়ে দেব। এরপরে জন্ম তারিখ যদি এখানে ঠিক থাকে, আমি আবার বলছি, যদি এখানে আমাদের তথ্য ঠিক থাকে তাহলে শুধু আমরা এই কাজটি করব। যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে আমরা নতুন করে এন্ট্রি করব। তো এখানে এনআইডি নাম্বার আমার 13 ডিজিটের রয়েছে। তো আমি যেহেতু স্মার্ট কার্ড পেয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে স্মার্ট কার্ড নম্বরটি প্রদান করব। এখানে আমার এনআইডি নাম্বারটি আমি এন্ট্রি করে দিলাম। এরপর আমার মোবাইল নাম্বার, অর্থাৎ এই এনআইডি দিয়ে আমার যে মোবাইল নাম্বারটি নিবন্ধিত রয়েছে সেই নাম্বারটি এখান থেকে আমি দিয়ে দেব। এরপরে আমার একটি সচল ইমেল আইডি এখানে দিয়ে দিতে হবে। তারপর লিঙ্গ সিলেক্ট করব, এরপর ধর্ম সিলেক্ট করব, এরপর পদবি সিলেক্ট করব, বিষয় সিলেক্ট করব। তো বিষয়ের ক্ষেত্রে আমরা আমাদের যে তথ্যগুলো এখানে সঠিক রয়েছে সেইগুলো কিন্তু আমরা এখান থেকে টেনে নিয়ে নিতে পারবো। এরপর ব্যাংক হিসাবের নাম দিয়ে দিলাম। এরপর ব্যাংক হিসাব নম্বর, তো এই নম্বরটি যদি আমাদের এখানে ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে স্ক্রল করে টেনে নিয়ে আসবো। আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের নতুন করে এন্ট্রি করতে হবে। তো পে কোড এবং বর্তমান বেতন স্কেল এগুলো সব কিছু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এখানে সর্বশেষ আমাদের জেলার নামটি সিলেক্ট করতে হবে। জেলার নামটি সিলেক্ট করার পর আমাদের সামনে
এই আপডেট বাটনটি চলে আসবে। এরপর আমরা আপডেট বাটনটি সিলেক্ট করার পর আমাদের এটি সেভ হয়ে গেল, অর্থাৎ সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আমাদের এটির কাজ শেষ। এইভাবে আমাদের প্রত্যেকটি তথ্য এন্ট্রি করার পরে এমপিও শিটে আমাদের যতগুলো শিক্ষক কর্মচারীর নাম রয়েছে প্রত্যেকের কিন্তু কাজ করতে হবে, একজনের কাজও বাদ দেওয়া যাবে না, সে কর্মরত থাকুক বা না থাকুক। কর্মরত থাকলে সেই ক্ষেত্রে কর্মরত দিতে হবে, যদি কর্মরত না থাকে সেই ক্ষেত্রে যে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সে যদি পদত্যাগ করে থাকে বা মৃত হয়ে থাকে অথবা সরকারিকৃত হয়ে থাকে, আমরা সেই অপশনটি সিলেক্ট করে তার তথ্যগুলো আপডেট করে তারপর কিন্তু আমরা এখান থেকে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের স্কুলের ক্ষেত্রে চলে যাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এবং কলেজের ক্ষেত্রে চলে যাবে আঞ্চলিক পরিচালক বরাবর। তো সেইভাবে আমাদের আপডেট করতে হবে এবং পরবর্তীতে ডকুমেন্টগুলো আমরা সংশ্লিষ্ট অফিসে প্রেরণ করব, তাহলে আমাদের কাজ শেষ। ইনশাল্লাহ আমরা জানুয়ারি থেকে EFTর মাধ্যমে বেতন ভাতা পাবো। এবং আরেকটি খুশির সংবাদ হচ্ছে আমরা কিন্তু পরবর্তীতে এই একই EFTর মাধ্যমে আমাদের অবসর কল্যাণের টাকাও পাবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।